দেখতেই পাচ্ছি আমাদের টিম ক্রমশ এগিয়ে আসছে। একটা জোরে হাততালি হয়ে যাক টিম চিরসখা। এই মুহূর্তে এইখানে চিরসখাকে নিয়ে কতটা উদ্দীপনা সেটা আমার কান অবধি যতক্ষণ এসে পৌঁছচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। জোরে একটা হাততালি হয়ে যাক। এবার হবে আমাদের আড্ডা, চিরসখা পরিবারের সাথে আড্ডা। আর এই মুহূর্তে আমিও কিন্তু হয়ে যাচ্ছি ধীরে ধীরে কুর্চি পিসি মুখার্জি। হ্যাঁ, আমাকে সবাই কুর্চি পিসিও বলছেন, আবার কুর্চি পিসি মুখার্জিও বলছেন। তো রাজন্যা মিত্র থেকে এক্ষুনি আমি শিফট হয়ে যাব কুর্চি পিসিতে। আগে বর্তমানের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার, ফুলের স্তবক দেওয়া হবে আমাদের এই পুরো টিমকে। এই দেখুন আর এক কমলিনীকে পেয়ে গিয়েছি। কমলিনী চক্রবর্তী দিচ্ছেন বর্তমানের তরফ থেকে একটি ছোট্ট পুষ্পস্তবক লীনা গাঙ্গুলির হাতে। সোমনাথ পাল, অপরাজিতা ঘোষ। শুভদীপ চ্যাটার্জি অনুসোয়াদির হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। কমলিনীকে বলবো সুদীপ দা আছে স্বতন্ত্রর হাতে তুলে দিতে। সুদীপ মুখার্জি, কমলিনী একটি ছোট্ট পুষ্পস্তবক তুলে দিচ্ছেন স্বতন্ত্রর হাতে। আমার আর এক বৌদি ভাই, ধন্যবাদ কমলিনীকে। শৈলেন মণ্ডল পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার সুমিত রায়ের হাতে। একই সঙ্গে উনি এখন অভিনেতা অবশ্য। হ্যাঁ, ভুলে গেছিলাম, বিশ্বাস করো। মানে আমার সুমিত রায়, যাকে এখন কাকাবাবু হিসেবে আপনারা দেখছেন। আসলে কি হয়, আমাদের প্রয়োজন অপ্রয়োজনে ওই মানুষটাকে আমরা একটু বিরক্ত করি, তাই ভুলে গিয়েছিলাম যে এখন অভিনেতা হিসেবেও তাকে আমরা কাছে পাচ্ছি। আশিস বাবুকে বলবো দিগন্ত বাগচির হাতে পুষ্পস্তবক তুলে দিতে। সন্দীপন বাবুকে বলবো বিভান ঘোষের হাতে পুষ্পস্তবক তুলে দিতে। সিঞ্জিনী রয়েছে আমাদের মধ্যে, যাকে দেখলেই আপনাদের মানে এরম করে, তো রিয়াকশনটা বুঝতে পারছি না। ওর হাতে দেবো পুষ্পস্তবক? হ্যাঁ, কি দেওয়া উচিত? তো হ্যাঁ, দেওয়া তো বটেই উচিত। আচ্ছা, আমাদের পুষ্পস্তবক দেওয়া শেষ। আর ও রাজন কুর্চি পিসিকে দেওয়া বাকি। দিন। আর নয়, এবার সরাসরি আড্ডা। আচ্ছা, সবার অনুমতি নিয়ে আমাদের একটা আড্ডা সেশন হয়ে যাক। লীনাদি, সকলের অনুমতি নিয়ে একটু হয়ে যাক। আমাদের দর্শকরা বসে আছেন অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনবে বলে। চিরসখা, এই চিরসখা নামটার সঙ্গে এমন একজনের নাম জড়িয়ে থাকে সর্বক্ষেত্রে। আমার যতটুকু জানা রয়েছে, লীনা গাঙ্গুলির কাছে চিরসখা কে? তো সেই নামটি আগে লীনাদির কাছ থেকেই শুনবো। তোমার জীবনের চিরসখা কে? লীনা গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে শুনবো যে তার জীবনের চিরসখা কে। আচ্ছা, আমি আমার চিরসখার নাম বলবো কেন প্রকাশ্যে? আমি তো এটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই সকলের চিরসখা আছে, আমারও আছে, কিন্তু আমি তার নাম কিছুতেই বলবো না। রবীন্দ্রনাথ যে তোমার অন্যতম একজন চিরসখা, যে চিরসখার কোনোদিনও পরিবর্তন হবে না, সেই কথা তো জানি। তো রবীন্দ্রনাথ, এই তো সবে আমরা 22শে শ্রাবণ পার করলাম, তো রবীন্দ্রনাথ তোমাকে কিভাবে আজও অনুপ্রাণিত করে এবং আগামী দিনেও কিভাবে করবেন? না, এই কথাটা হয়তো সবাই বলবেন যে আমরা রবি ঠাকুর সঙ্গে নিয়ে বাঁচি। আমি আলাদা কিছু বলছি না। আমার বড় হওয়াও ওই মানুষটার হাত ধরেই। এবং রবি ঠাকুর তো বিশ্বের কাছে একজন আলোক পুরুষ, অনেক আলো তার ওপরে। আমি কিন্তু সেই রবীন্দ্রনাথের থেকে, যে রবীন্দ্রনাথ অনেক বেশি অপমানিত, অসম্মানিত,
শোকাহত এবং বেদনার্ত সেই রবি ঠাকুরকে অনেক বেশি আপন মনে করি। এই অনুষঙ্গে তার জীবনের অনেক ঘটনা আছে। আপনারা জানেন 22শে শ্রাবণ বলেই বলছি, তার মৃত্যুটিও খুব বেদনাবহ, এবং যখন তাকে মৃত্যুর পর স্নান করিয়ে শেষ কাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও আমরা তাকে সম্মান জানাতে পারিনি। এই অসম্মানিত রবীন্দ্রনাথ অনেক বেদনা নিয়ে আমার মনে বাস করেন। কেন পারেনি? কারণ তখন তাকে একদল লোক ঘরের ছিটকিনি ভেঙে দরজা খুলে তাকে তুলে নিয়ে চলে যায়, এবং তার নিজের ছেলেও তার মুখাগ্নি করতে সুযোগ পাননি, কারণ জনতার ভিড়, তার চোখ, নখ, চুল ইত্যাদি উপড়ে নেওয়া হয়েছিল প্রায়। তো এই রবীন্দ্রনাথ, তার উপরে কিন্তু সেদিন কোনো আলো ছিল না। এই রবীন্দ্রনাথ অন্ধকারে হারিয়ে গিয়েছেন, যেটা তিনি কখনো চাননি। তিনি চেয়েছিলেন বরাবর শান্তিনিকেতনের খোলা আকাশের তলায় তাকে ছাতিম গাছ তলায় রাখা হোক। তার সেই শেষ আকাঙ্ক্ষাও পূর্ণ হয়নি। এই রবীন্দ্রনাথ বরং আমি অনেক বেশি অনুভব করি। আর চিরসখা বলতে গেলে বলবো, চিরসখার গল্পের মধ্যে কোথাও সেই রবি ঠাকুরের ছোঁয়া আছে। সেই নতুন বৌঠান, সেই রবি ঠাকুর, আমাদের স্বতন্ত্র কমলিনী কোথাও যেন কখনো মিলেমিশে যায়। ধন্যবাদ। কিন্তু এখানে ধন্যবাদ বললে তো হবে না, এখন আমাদের আড্ডাটা চলবে। ধন্যবাদ বললে কি করে চলতে হবে? থাক। চলতেই থাকবে। এবার আমার একটা প্রশ্ন আছে, তোমার কাছে আগে যাই, যে এরকম একটা সাবজেক্ট মানে বিতর্ক হতে পারে, মানুষ নানান রকম প্রশ্ন করতে পারে, সেরকম একটা, কিন্তু আমরা যারা কাজ করেছি শুধু তারা নয়, কিন্তু যারা দর্শকদের রিয়াকশন দেখতে পাই, তারা আপন করে নিয়েছে এই চরিত্রগুলোকে। কিন্তু এই সমাজের বুকে দাঁড়িয়ে তোমার এই যে ভাবনাটা, এটা কিভাবে তুমি অনুপ্রাণিত হলে যে না আমি এটাকে নিয়েই করব, এটাই আমি বলবো? কারণ অনেক সময় দর্শকরা এক এক রকম ভাবে বলে, তো সবসময় তো তাদের মন বুঝে চলাটাও যেমন যায় না। তোমার তো একটা ঘরানা থাকবে, তোমার তো একটা লেখার জায়গা থাকবে, বক্তব্য থাকবে, চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জায়গায়। আসলে কমলিনী একজন মধ্যবয়সী আর কি, মাঝবয়সী মহিলা। আমরা যারা নিজেরা এই বয়সে এসে পৌঁছেছি এবং এখানেও যারা আছেন, আমরা জানি যে একটা মিডল এজ ক্রাইসিস হয়। একটা সময়ে স্বামী খানিকটা দূরের হয়ে যান, কর্মব্যস্ততাই বলুন আর অন্য যে কোনো কারণেই বলুন, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তাদের জগৎ তৈরি হয়ে যায়, তখন সেই মেয়েটি খুব নিঃসঙ্গ বোধ করে। তো এই নিঃসঙ্গ মনে তার কিন্তু একটু যত্ন দরকার হয়, তার একটু বন্ধুত্ব লাগে। তো আমার মনে হয়েছিল যে এই বয়সের মেয়েদের জন্য কোনো লেখা সেভাবে আমরা করি না। আমরা দেখি যে খুব অল্প বয়সী মেয়েরা, বাচ্চা মেয়েদের নিয়ে তারাই প্রোটাগনিস্ট হন সবসময়। তো এই বয়সের একটি মেয়ের কথা ভাবতে গিয়ে আমার মনে হয়েছিল তার লাইফে ঠিক কী কী ক্রাইসিস হতে পারে, এবং সেই ক্রাইসিসের সঙ্গে রিলেটেবল কতটা আমাদের মেয়েদের জীবন। তো আমার মনে হয় যে সেখান থেকেই চিরসখা ভাবনা, এবং সেখান থেকেই চিরসখার কমলিনী তৈরি হয়েছে, সেখান থেকেই স্বতন্ত্র তৈরি হয়েছে। স্বতন্ত্র আর কমলিনী, এখানে অনেক মাঝবয়সী মহিলারাও রয়েছেন, তবে শুধু তাদের কথা বলবো না লীনাদি, অনেক অল্প বয়সী মেয়েরাও কিন্তু একাত্ম হয়ে উঠছে। হয় না, দুদিন দেখেনি, হয়তো 3 দিন দেখেনি, 1-1.5 মাস পর থেকে যখন তারা দেখছে, তারা তখন বলছে আমি কিন্তু ওটাই দেখি, আমার কিন্তু ওদের চরিত্রগুলো, মানে ওই বয়সটাকে তারা হয়তো ফিল করতে পারছে, কারণ অনেকটাই পরিণত গল্প বলে মনে হয় যে আজকের সমাজকে, আজকের জেনারেশনকেও তারা হিট করতে পারছে। এই মুহূর্তে বাবিল ওরফে রাজা আমাদের মধ্যে এসছে। আমি একটু পরে বলবো ওর হাতে একটা পুষ্পস্তবক তুলে দিতে বর্তমানের পক্ষ থেকে। হ্যাঁ অভিজিৎ দা প্লিজ আসুন। আচ্ছা কমলিনী আসুন, রাজার হাতে একটা ছোট্ট পুষ্পস্তবক। এবারে আসছি কমলিনীর কাছে, বৌঠানের কাছে। বড় মিষ্টি দিদির, আমরা শুধু কাজ করেছি যারা তারা নয়, কিন্তু আপনাদের মধ্যে প্রত্যেক একটা কথা বলবেন, লীনা গঙ্গোপাধ্যায় যখন একটি কাজ করেন বা গল্প ভাবেন, তার নামকরণটা অদ্ভুত হয়, একটা ইনোভেটিভ নাম হয়। আপনি ইষ্টিকুটুম দেখেছেন, আপনারা নামটা দেখুন,
খড়কুটো দেখেছেন, সম্পর্কের মধ্যে থেকে জড়িয়ে থাকা কিছু শব্দ, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু শব্দ উনি চয়ন করেন সব সময়। তো আমাদের যিনি বৌঠান, চিরসখার বৌঠান, আমার বৌদি ভাই কমলিনী, অনেক তো সিরিয়াল করেছো তুমি, না না তো কিছু তো বলতেই হবে, ফিস ফিস করলে ওখানে হবে না। তুমি অনেকগুলো চরিত্র করেছো এর আগেও, তুমি লিড চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করেছো এবং লীনা গঙ্গোপাধ্যায়ের কাছেও তুমি এর আগে কাজ করেছো। এই চরিত্রটা তোমার কাছে আলাদা কোন জায়গা দিচ্ছে, বা তোমার কাজ করতে গিয়ে আলাদা কি তুমি বুঝছো, নিজেকে কিভাবে পাও বা পাও না, মানে আমি কমলিনী, অপরাজিতা ঘোষ কিভাবে, বলো। বলছি তুই তো এত বড় প্রশ্ন করলি যে প্রশ্নর মাঝখানে আমি উত্তরই ভুলে গেলাম। যা, তুমি তোমার মতো করে বলো না, এটা তো আড্ডা হচ্ছে আমাদের। কমলিনী পেয়ে না আমি ভীষণ খুশি হয়েছি, যাকে বলে একেবারে গদ। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি অভিনেত্রী হব, কিন্তু যখন আমি অভিনয় করা শুরু করি হঠাৎ আমার মনে হয় যে আরে আমি তো এই ব্যাপারটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। একের পর এক কি বলবো, অভিনয় করার সুযোগ আমি পেয়েছি এবং চেষ্টা করেছি নিজের মতো করে করার। কিন্তু এই যে কমলিনী বলে মহিলাকে আমার ওপর দেওয়া হলো তার দায়িত্ব, সত্যিই আমি আপ্লুত। তার কারণ কমলিনীকে আমি প্রতিদিন নতুন করে ডিসকভার করি, আবিষ্কার করি। মনে হয় যে আরে এটা তো আমি ভেবে দেখিনি, সত্যি তো এটা তো এই মেয়েটির একটি আরেক সমস্যা। মানে শুধু যে সে স্বামীহারা তা কিন্তু নয়, সে নিজে ইন্ডিপেন্ডেন্টও নয়। এটা যে মহিলাদের কত বড় একটা সমস্যা, ছেলেমেয়ের তাকে না বোঝা, অথচ ছেলেমেয়ের জন্য উজাড় করে ভেবে যাওয়া, এটা প্রতিটা মায়ের কাছে একটা কি বলবো ভালোবাসা, অ্যাট দ্য সেম টাইম তাকে না বুঝলে সমস্যা, কিন্তু তাও তো সে তার সন্তানকে ত্যাগ করতে পারে না। সুতরাং নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন রঙে, কখনো সাদা কখনো গোলাপি, নানান রকম রং মেলে ধরে কমলিনীর জীবন। আমার কাছে কমলিনীর থেকে আমি রোজ শিখছি এবং আগামী দিনেও শিখব। এবং লীনাদি আমাকে এমনিতেই অনেক রকমের চরিত্র দিয়েছেন, কিন্তু আমি লীনাদির সঙ্গে প্রথম যে চরিত্রটা করেছিলাম ফুলঝুরি, তাকে কিন্তু আমি বলি না কোজাগরি, কিন্তু ওর নাম ছিল ফুলঝুরি এবং পাটাকার মতোই ছিল চরিত্র। একদম একদম। সেখানে অনুসয়াদিও আমার সঙ্গে ছিলেন, রাজাও আমার সঙ্গে ছিল। তো যাই হোক, এটাও কিন্তু একটা ইতিহাস রচনা করেছেন। হ্যাঁ, লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু এটা একটা ইতিহাস রচনা করেছেন। একদম। মানে একটা মাদার ইন্ডিয়া দেখেছিলাম, হ্যাঁ। তারপরে কিন্তু আবার একটা চিরসখা দেখছি, যেখানে কমলিনী মানে অপরাজিতা ঘোষ, যে আগে রাজার সঙ্গে অভিনয় করেছিল হিরো হিরোইনের চরিত্রে, সেখানে কিন্তু অভিনয়ের জায়গাটায় এতটাই তার কাছে গুরুত্ব, এবং লীনা গঙ্গোপাধ্যায় চরিত্রটার মধ্যে এতটাই বল রয়েছে যে তার কোথাও বোধহয় অসুবিধে হয়নি, বা আমার মনে হয় অপাদি তুমি নিজের মুখে বলো। এতটুকু না, মানে যখন আমরা কোজাগরি করেছি তখন সেইটাই ছিল, এবং এখন তো বাবিল ছেলের পাঠ করছে তাতেও একদম, ও তো আমার কাছে এখন বাবিল। আমাদের কাছে আসলে লেখাই আসলে এমন আসে যে আলাদা করে আর কিছু ভাবতে হয় না। মানে হয় না যে নদীতে আমি গাটা ছেড়ে দিলাম, এবার আমি ঠিক নিজে ভাসতে ভাসতে চলে যাবো, ভেসে ভেসে চলে যাব। ভেলা আমাদের রেডি। একদম। চলে আসবো সুদীপদার কাছে। স্বতন্ত্র, আসলে আমি একটা ঘরোয়া আড্ডায় ডেফিনেটলি যাব, কিন্তু আপনাদেরও তো জানতে ইচ্ছে করে যে আমরা চরিত্রগুলোর মধ্যে কতটা হয়ে উঠি বা বাকি সময়টা কি করি, সেটাতে আসবো। সুদীপদা, চিরসখার স্বতন্ত্র, আমার নতুনদা, কি বলবে বলো, মানে একদম অন্যরকম চরিত্রে তোমাকে বোধহয়, মানে এরকম চরিত্রে কোনোদিনও কেউ দেখেইনি। কিছু বলো স্বতন্ত্রকে নিয়ে, তোমার মনে কোন জায়গায় সে? সকলকে স্বাগত বর্ষামঙ্গল অনুষ্ঠানে। আমাদের এখানে এই যে কুর্চি, অর্থাৎ রাজন্না যিনি এই পুরো আড্ডাটা পরিচালনা করছেন, আমি জানতাম ও স্বতন্ত্র এবং কমলিনীর খুব বড় সাপোর্ট। ইমা অস্বীকার তো করছি না। এই ধরনের কঠিন কঠিন প্রশ্ন করছে, মনে হচ্ছে ইউপিএসসি পরীক্ষার ভাইভা পরীক্ষা দিচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা জানতে চান তো এই কথাগুলো স্বতন্ত্রর মুখ থেকে? ওই দেখো ঘাড় নাড়ছে। আপনারাও তেমনি বাবা, একটু জোরে জোরে কথা বলুন না, তাহলে তো মিটে যায় ঝামেলা। আমরা তো এখানে আড্ডা দিতে এসেছি। যাই হোক, আড্ডাটা আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আরো ভালোভাবে আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছি।
আমি সত্যি এইরকম চরিত্র, আমি নানান রকম পজিটিভ চরিত্র করেছি, নেগেটিভ চরিত্র করেছি, এবং আমার স্বাভাবিক চেহারা দেখে মানুষ মনে করে আমি খুব খারাপ একটা মানুষ। সেই জায়গা থেকে আজকে এই ধরনের চরিত্র কিন্তু আমি আগে কখনো করিনি। সাহিত্যের পাতা থেকে উঠে আসা একজন চরিত্র, আমি এই চরিত্রটা করতে গিয়ে বুঝতে পেরেছি যে যে মানুষটা এই চরিত্রটা সৃষ্টি করেছেন, আমি লীনাদির কথা বলছি, তিনি তার মননে যে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন তাকে ক্রিয়েট করেছেন আমার মধ্যে দিয়ে, আমার মতন এরকম একটা চেহারা দিয়ে। এটা কিন্তু ম্যাজিক, আমার জীবনে একটা ম্যাজিক। আমি প্রতিটা মুহূর্তে যখন কথা বলি, যখন স্ক্রিপ্টটা পাই হাতে, যখন আলোচনা করি, এই প্রতিটা মুহূর্তে আমি সেই চরিত্রটাকে অনুভব করি এবং আমি বুঝতে পারি আমি কোথাও গিয়ে ধীরে ধীরে নিজের মতন করে পাল্টাচ্ছি। অনেক ট্যাবুজ, আমরা আজকে ভাবুন তো আমাদের সমাজে কত ধরনের ট্যাবুজ আছে, আমরা কতটা রেসিস্ট, যেখানে মানুষ বিশ্বাসই করে না যে মধ্য বয়সে গিয়ে ভালোবাসা হতে পারে। তারা বলছে যে এই বয়সে কি ভালোবাসা হয়? ভালোবাসার কি কোনো বয়স আছে? সত্যি করে বলুন তো আপনারা যারা এখানে আছেন, কোনো কি ভালোবাসার জোরে, বয়স জোরে আছে? উত্তর চাই। আপনারা বিশ্বাস, কারণ আপনাদের এই সাপোর্ট একটু জোর গলাটা পৌঁছানো দরকার। ভালোবাসার কখনো বয়স হয় না, ভালোবাসার কোনো মাপও হয় না। ভালোবাসা মানে তো একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী, সেটা তো ভালোবাসা। আমরা অন্য চর্চার দিকে যাচ্ছি না। ভালোবাসা মানে একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী, একজনের আরেকজনের হাত ধরে দাঁড়ানো, পাশে দাঁড়ানো প্রতিটা মুহূর্তে। সেই সখ্যতা যে কোনো সম্পর্কের মধ্যেই থাকতে পারে, সেটাই তো। এবং এই যে ট্যাবু যেগুলো আমরা দেখতে পাই সমাজ মাধ্যমে, যেগুলো আজকে দেখতে পাচ্ছি, যে আমরা এখনো মধ্যযুগে বাস করছি কি, আমরা অনেক খারাপ জিনিস মেনে নিই, অদ্ভুতভাবে ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারি না। একটা সফটওয়্যার ফিলিং মানুষের, সব থেকে নান্দনিক ফিলিং, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা এতটাই কড়া, মানে এতটাই কঠিন বাস্তব জীবনে। কেন কেন আমরা ভালোবাসবো না? কেন আমরা নান্দনিক হব না? কেন আমরা মিষ্টি সুবাস ছড়িয়ে দেব না? বলুন তো। আমাদের পরিবেশ সুন্দর হোক, সেটাই তো আমরা চাই। আমরা তো কত কিছু মেনে নিচ্ছি, আমি বলছি না সেগুলো উল্লেখ, কারণ এই পরিবেশটা আমি খারাপ করতে চাই না, কিন্তু আমরা ভালোবাসাটা মেনে নেব না। আমি দেখেছি ছোটবেলায় আমরা যখন গঙ্গার পাড়ে গেছি, আমরা দেখেছি কাপলস যারা গঙ্গার পাড়ে বসে আছে, পুলিশ তাদেরকে টার্গেট করছে, সফটওয়্যার টার্গেট। এটা সবসময় আমরা দেখেছি, অদ্ভুত। আমি জানি না কেন অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয় মানুষের। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। আর আমার মনে হয় কি, যে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা, মান সম্মানের জায়গাটাও জড়িয়ে থাকে, যে আমি তাকে সম্মান করি, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে বন্ধু হিসেবে ভালোবাসি, সেখানে কোনো বয়স হতে পারে না। সেই মানে ভালোবাসার মধ্যে কিন্তু একটা শ্রদ্ধা সম্মান মিশ্রিত ভালোবাসা যদি থাকে, তাহলে সেই ভালোবাসা চিরকালীন ভালোবাসা হয়। সবসময় ভালোবাসা, এর কোনো ডেফিনেশন হয় না। শুভাকাঙ্ক্ষী, পাশে দাঁড়ানো, কোনো রকম আশা না করে, কোনো কিছুর আশা না করে কারুর পাশে দাঁড়ানো, সেটা হচ্ছে ভালোবাসা, যেখানে কোনো ব্যবসা নেই, বিনিময় নেই। আচ্ছা, এইখানে একটা মজার কথা বলি। ওই দেখুন ঘাপটি মেরে বসে আছেন লক্ষ্মীমণি দেবী, ওই দেখুন লুকিয়ে পড়লো। এতদিন ছিল পজিটিভদের দলে, এখন চলে গেছে নেগেটিভের দলে। তুমি এখন একটা হেস্তনেস্ত করো। এই তুই আমাকে তোর দলে টানছিস না কেন বলতো? এই টক টু হার, টক টু হার, টক টু হার। এই যে জিজ্ঞেস করো। হ্যাঁ সত্যি, আমি নেগেটিভ দলে আর থাকবো না। প্রত্যেক দিন লক্ষ্মীমণি আমাদেরকে বলেন, কিরে কবে কবে তোদের দলে নিবি? এ দলে একবার ফাঁদে পা দিয়েছো চাঁদুর, এবার তুমি বোঝো। চাঁদুর ফাঁদে পা দিয়েছো, ছেলের কথা বিশ্বাস করে ফেলেছো, এরপরে আমরা জানি না কি হবে। ছেলের জন্য তো মায়ের প্রাণ কাঁদবেই, বলুন। হ্যাঁ, ছেলে মানে যেই ছেলে মৃত ছিল তার জন্যে, মানে 20 বছর তাকে দেখেনি, সে হঠাৎ করে ফিরে এসেছে, মানে তাকে দেখতে পাচ্ছে আবার, সে পুরনো দিনগুলোর কথা মনে হচ্ছে, তার
তাকে বড় করার কথা মনে হচ্ছে না, খুব স্বাভাবিক তো এটা যে ছেলের কাছেই সে দাঁড়াবে, তার কাজ ছাড়তে চাইবে না। হ্যাঁ, আমাকে সবসময় মনে করিয়ে দেয় আমার এই কুর্চি ঝগড়ুটি মেয়েটা, এবং আমার নাতি নাতনি সবসময় বলে তোমরা কি ভুলে গেছো তোমার জন্য তোমার বৌমা কী করেছে, হ্যাঁ বৌদি ভাই কী করেছে তোমার জন্য। না, আমি ভুলিনি, আমি মনে করতে চাই না, কারণ আমি সম্পূর্ণ আমার ছেলেকে সম্পূর্ণভাবে আবার নতুন করে পেতে চাই আমার ছেলেকে, সেই জন্যেই তো। এবার কবে আবার ভালো হব আমি জানি না, চোখের সামনে দেখছি, সব বুঝতে পারছি, আস্তে আস্তে জানি না, দেখি কি হয়। তাও ভালো হতে পারছি না। কিন্তু তোমার কাছে নিশ্চয়ই একটা স্পেশাল জায়গায় রয়েছে ভীষণ স্পেশাল। লীনা গঙ্গোপাধ্যায় যে কটা সিরিয়াল আমি করেছি প্রথম থেকে, বিন্নি ধানি খই থেকে আজ অবধি, চিরসখা অবধি, আমি 18টা, এটা আমার 18 নম্বর প্রজেক্ট, এবং প্রত্যেকটা আলাদা চরিত্র। এবং আমার মনে আছে জলনুপুরে প্রথমবার এই ভাষাটা করছিকো বলনিকো হ্যান ত্যান এই লিখেছিলেন লীনা, এবং প্রথম দিন আমি স্ক্রিপ্টটা দেখে আমি যে এভাবে আবার কি এইভাবে এই ভাষা বলবো কী করে, আমি তখন লীনাকে ফোন করেছিলাম, তোমার মনে আছে কিনা জানি না, ফোন করে জিজ্ঞেস করি লীনা এটা কী বলি বলো তো, এবারে এই চরিত্রটা আমি কীভাবে, এই চরিত্রায়নটা করবো কীভাবে, একেবারেই অচেনা মনে হচ্ছে, মানে আমার থেকে একদম বিপরীত, আমি যেরকম একদম আলাদা। লীনা একটা আমাকে ম্যাজিক শব্দ বলেছিলেন, উনি বলেছিলেন মেয়েটা ভদ্রমহিলা খুব আহ্লাদি। এই আহ্লাদি কথাটা ধরে আমি পুরোপুরি জলনুপুরে সেই চরিত্রটা আমি তৈরি করেছিলাম এবং ভালো লেগেছে, ভীষণ আনন্দ পেয়েছিলাম। তারপর থেকে তো যে খুব পপুলার হয়েছিল, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের চরিত্র আমি করেছি। ইয়েতে আমাদের চোখে তারা তুইতে বাইজির রোল করেছি, নানা ধরনের চরিত্র, এবং আমি মনে করি ওনার স্ক্রিপ্ট লেখা, ওনার লেখা কাজ করার জন্য সকলেই আগ্রহী, মানে সাহিত্যের মতো লাগে। বিশেষ করে চিরসখার যে সংলাপগুলো রয়েছে, আমি তো মনে করি আমি রোজই শিখি, আমার রোজই শুনতে ইচ্ছে করে স্বতন্ত্র এবং কমলিনী যে সম্পর্কটা, তাদের কথা বলা, তাদের যে এই যে আইডিয়াসগুলো, যে বন্ধুত্ব, যে শ্রদ্ধা, এই সমস্ত কিছু যে ওদের মনের মধ্যে রয়েছে, এবং বন্ধুত্বটাই যে প্রধান, এই কথাগুলো শুনতে আমার যে কি ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকেই শোনেন, মন দিয়ে শোনেন, কারণ এগুলো মনে রাখার মতো সব কথা। থ্যাংক ইউ। এবার কাকে জ্বালাবি বল। এইবার দেখুন, চট করে লোকজনকে আপনারা শাস্তি দিতে পারেন না, তারপরে আবার এরকম একটা ভরা জায়গায় দিতে চান। দুজনের নাম বলবো না, আপনারাই বেছে নিন। এইখানে যারা বসে আছে যে কোনো দুজনকে কান ধরে ওঠবোস করে যা খুশি করতে পারেন, বলুন কোন দুজনকে চান, যা জোরে নাম বলুন। আর কে? বর্ষা, উঠে বল, উঠে আয় এদিকে উঠে আয়। কি শুরু করেছিস? উঠে এদিকে আয়, এদিকে আয় তুই, এদিকে আয়। এরকম করে হাঁটছিস কেন? কান মুলে একদম বাইরে বার কর। কি করবো বলুন? কি করবো না? রাগ হয় না ওদের ওপর? বলুন কি করব আমি? ওরা রেডি, কিন্তু যা শাস্তি দেবেন বলুন, মাথা যা পেতে বলবেন নেবে। তাই করব। তাহলে কি উনি বিপর্যস্ত বোধ করছেন, আপনার হাজবেন্ড? হ্যাঁ, ভালো লাগে কিনা বলুন। এদিকে কি আসুন, কি বলছেন বলুন। আমি তো মাইকে অভ্যস্ত নই, তবু বলছি আমি কমলিনীর মধ্যে নিজেকে একটু খুঁজে পাই কিছুটা হলেও। আমার স্বামী আছেন, কিন্তু তিনি আফ্রিকায় থাকেন। আমি একা সন্তানকে বড় করেছি নিজের শখ আহ্লাদ নষ্ট করে। আমি ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছি, নিজের চাকরি ছেড়েছি শুধুমাত্র এই মেয়েটিকে বড় করার জন্য। কিন্তু আজকে মনে হয় এটা ভুল, আমারও আমার জন্য বাঁচতে হবে। আমি কমলিনীকে মধ্যে নিজেকে খুঁজে পাই। আমার খুব খুব প্রিয় সিরিয়াল এটা, স্বতন্ত্র আর কমলিনী প্রাণ ভরে দেখি। না, ওটা ওদের অভিনয়। আমরা একটা নিমন্ত্রণ পাচ্ছি খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমার মেয়ে 17 নভেম্বর বিয়ে। আমি বলেছি এই পর আমি জীবনে আমিও দেখাবো কাকে বলে বাঁচা। একদম দেখিয়ে দেবেন। আর এই যে আপনি কথাটা বললেন ওটা অভিনয়, খুব ভাল লাগলো শুনে। হ্যাঁ, ওটা অভিনয়। আমি এটাই বলতে যাচ্ছিলাম, আর বিশেষ করে লীনাদি যে আর ওনাকে আমার প্রণাম, অনুষ্কাদিকে আমার প্রণাম। ওনার মতো অভিনয় খুব কম দেখায়। উনি যে কোনো চরিত্রে উনি ফার্স্ট ক্লাস।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে অ্যাকচুয়ালি সিঞ্জিনি বা বুবলাই মানে বিভান না দাঁড়া বিভান বা সিঞ্জিনি দুজনেই চরিত্র হয়ে আসে, কিন্তু যখন একটু মুখ বেঁকাটা দেখিয়ে দে। না না, আমি তোকে দুটো কথা বলি, বড়দের মাঝে একদম কথা বলবে না তো, সব কথার মধ্যে ঢোকা চাই তোমার। ওই দেখুন, দেখেছেন? আমার তো মনে হয় মাঝে মাঝে বাড়িতে করে একটা মুখ বেঁকিয়ে দিল। কোন দিন মুখটা বেঁকে যাবে বুঝবি। কি দেবো? আচ্ছা উমাতে, হ্যাঁ ও আগেও সেখানেও ওরম করতে বোধ হয় নাকি? দেখুন, ভালোর থেকে খারাপ হয়ে গেছে। যাই হোক, ওরা দুজনেই খুব ভালো কাজ করছে এবং ওরাও চেষ্টা করে চরিত্র হয়ে ওঠার, বুবলাই হয়ে ওঠার, কখনো বাবিলের চরিত্র হয়ে ওঠার, বর্ষার চরিত্রটা হয়ে ওঠার। তো সবার আগে থাকে ওই যে কলমটা, ওই যে স্ক্রিপ্টের লেখাটা যখন আমাদের হাতে এসে পৌঁছয়, তখন বোধহয় আমাদের খুব কম সময় লাগে রাজন্যার থেকে বা বিভান থেকে বা সিঞ্জিনির থেকে বর্ষা বুবলাই কুর্চি হয়ে উঠতে। থ্যাংক ইউ সো মাচ তোদেরকে। তোদের কেমন লাগছে সেটা বল, চিরসখা করে, তোরা বসেও বলতে পারিস। নমস্কার সবাইকে, প্রথমেই নমস্কার জানাই। আমি মানে এই সিরিয়াল, এই কাজটি যখন করতে আসি, আমার মনের মধ্যে একটাই মানে অনুভূতি হয়। মানে আমি কখনোই কথাটা বলিনি এর আগে, আজকে এরকম একটা ওপেন ফোরামে কথাটা বলছি। আমি এর আগে যে সিরিয়াল করেছি বা যে কাজ করেছি, আমি কখনো এই প্রোডাকশন হাউসে মানে লীনা ম্যামের সঙ্গে কখনো কাজ করিনি এর আগে। তো আমার খুবই ইচ্ছে ছিল ম্যাডামের গল্পে কাজ করা, কিন্তু কখনো আমার যোগাযোগ সেরকম ছিল না। অনেক প্রোগ্রামে আমাদের দেখা হয়েছে ঠিকই, কিন্তু সেই রকম কখনো কাজের কথা কখনোই হয়নি। আমিও মানে সেইভাবে কাজ করা কখনো হয়নি। তো যখন আমি একটা অন্য সিরিয়াল করছিলাম এর আগে অন্য চ্যানেলে, তো সেটা শেষ হয়, তার 2-3 দিন পরে আমাকে বলা হয়, ম্যাজিক মোমেন্টস থেকে ফোন করা হয় এবং এই কাজটির কথা বলা হয়। আমি এতটাই এক্সাইটেড হয়ে যাই, আমার 2 দিন পরে একটা ঘুরতে যাওয়ার ছিল, সে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে দিই একদম কোনো কথা না বলে। কিন্তু লাকিলি আমার ঘুরতে যাওয়াটা হয়েছিল বিকজ আমাদের শুটিংটা একটু পিছিয়ে গেছিলো। আমি প্রথম কোনো কাজ করতে এসে মনে হয়েছে কাজ করছি না, এটা একটা এক্সপিরিয়েন্স করছি সত্যি। মানে এবং নিজের মধ্যে আমরা তো সব সময় বুঝি না, আমাদের মানে টাফ সিচুয়েশনে পড়লে বোঝা যায় যে আমাদের মধ্যে কোথায় খামতি রয়েছে, কোথায় গলদ রয়েছে, কোথায় আরও নিজেকে পরিপূর্ণ করে তুলতে হবে। এই কাজটি করতে এসে আমি মনে হয়েছে আমার, এই সংলাপগুলো বলতে গিয়ে মনে হয়েছে আমার প্রথম সেটা মনে হচ্ছিল, বিশেষ করে আমার যখন এটা কাজটা করতে আসি, যে আমার এখনো শেখা কিছু বাকি আছে, অনেক বাকি আছে। এবং এই ডায়লগগুলো যদি আমি বলতে পারি, যেদিন আমি সাবলীলভাবে বলতে পারবো, সেদিন হয়তো মনে করব যে না, আমি ঠিকঠাকভাবে তৈরি হয়েছি। এখন মনে হয় আমার ইদানিং কিছুদিন মানে কয়েক মাস যাবত আমার মনে হচ্ছে যে আমি ডায়লগগুলো গ্রিপ করে ঠিকভাবে বলতে পারছি। এটা প্রথম দিকেও আমার একটু অসুবিধা হচ্ছিল, ডিরেক্টোরিয়াল টিম আমাদের খুব হেল্প করছিল আমাকে, কারণ এই গল্পের মধ্যে, এই ডায়লগের মধ্যে এত ডেপথ রয়েছে, এত ভারী ডায়লগ, মানে এত মিনিংফুল ডায়লগ, এইরকম অন্য সিরিয়ালে আমি অন ক্যামেরা বলছি হয় না। গল্পের জোর এবং ডায়লগের যে এরকম ভারী, এরকম মানে ওয়েট খুব কম সিরিয়ালে আমি এতদিন ধরে কাজ করে দেখেছি। সেই জন্য আমার প্রথম দিকে খুবই আমার অসুবিধে হচ্ছিল, এত কোয়ালিটি কাজের মধ্যে একটা এসে, সেখানে আমি এই কাজটা করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এবং লীনা ম্যাডামকে আমি থ্যাংক ইউ বলতে চাই, আমাকে মানে যোগ্য মনে করার, এই কাজটার জন্য। এত প্রেস্টিজিয়াস একটা প্রজেক্ট, মানে আমি মানে কি বলবো, আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো এরকম চিরসখার মতন প্রজেক্ট খুব কম হয়েছে, খুবই কম হয়েছে। আমি জানি না এর আগে হয়েছে কিনা, কখনো আগামী দিনে হবে কিনা। আজ অব্দি এরকম সাবজেক্টের কাজ হয়নি। এবং সেই একটা এরকম দামি একটা প্রজেক্টের পার্ট হতে পেরেছি, আমার সৌভাগ্য। এবং আমি এখন মনে হচ্ছে ঠিক আছে, অভিনেতা আমি একজন। এর আগে আমার সেটা কখনো মানে এইভাবে আমি ফিল করিনি। এবং আমার মা খুবই, আমার মায়ের কথা বলি আপনাদের, আমার মা খুবই মানে খুব একটা টিভি দেখার পছন্দ করে না, মা গান শুনতে খুব পছন্দ করে। মা জীবনে প্রথম কোনো সিরিয়াল সকালবেলা উঠে হটস্টারে দেখে, রাত 9টা অবধিও ওয়েট করে না। কোনোদিনও আমার মা কোনো সিরিয়াল দেখেনি আজ পর্যন্ত, আমার সিরিয়ালও দেখেনি। আমি যে সিরিয়ালগুলো করি সেগুলো হয়তো 1-2 দিন দেখেছে প্রথম, বাট এই সিরিয়ালের প্রত্যেকটা এপিসোড মা প্রত্যেক দিন দেখে।
তো সেটা আমার কাছে একটা বড় পাওনা, কারণ আমার প্রত্যেকের কাছেই প্রত্যেকের মা খুবই ইম্পর্টেন্ট, আমার কাছেও আমার মা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার এই মাও খুবই ইম্পর্টেন্ট আমার কাছে। হয়তো আপনারা বলতে পারেন যে আমার জন্য মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু বাস্তবে অপাদি আমার বেস্ট ফ্রেন্ড এই সিরিয়ালে। আচ্ছা, একটা মোমেন্ট শেয়ার করবো সবার সঙ্গে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি হয় আমাদের সত্যি ঘটে। সেটা হলো যখন মায়ের সঙ্গে ওর টাসল চলে, সেরকম সিন চলে, খুব খারাপভাবে ও মাকে বলে, এবং সন্তান যখন মাকে বলছে সেই ফিলের জায়গা থেকে ও না মানে কিরকম একটা ইতস্তত্ব করে আর কি, মানে ও অপাদি আমি বলবো না, অপাদি আমি বলবো না, অপাদি কিছু মনে করো না, অপাদি তাহলে সেই চর মারার গল্পটা বলি। একটা চর মারা সিন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের? বাবা সেই চর আমাকে চর মারা। এবার আমরা কি হয় টেকনিক্যালি শুটিং এর সময় আমরা অনেক সময় কি আমরা ওটা শুটিং এ অনেক রকম টেকনিক্যাল ব্যাপার আছে, মানে আপনারা সবাই সেই সিনটা দেখেছিলেন যেখানে প্রথম বুবলাই চর খেয়েছিল। হ্যাঁ। তো তখন মানে আমাদের শুটিং এ আমরা সবসময় রিয়েল চর মারি না। যেমন সুদীপদার সঙ্গে যে সিনটা হয়েছিল চর মারা, সেটা রিয়েল হয়নি। কিন্তু অপাদির সঙ্গে যেটা হয়েছিল, আমরা বলেছিলাম, ডিরেক্টর স্যার ছিলেন এবং আরো সবাই, রাজনাদি ছিল, তো তুমি সত্যি মারো, কারণ অপাদির হাত নরম নরম খেয়ে যাবো, কিন্তু এই হাতে খেলে আমি মরে যাবো। এই হাতটা হচ্ছে লোহাতলা হাত, ও আমি শেষ। তো অপাদি নরম নরম হাত, আমি ঠিক আছে মারো। সে অপাদি কিছুতেই মারবে না, সে কতক্ষণ ধরে চলছে, আর অপাদি আমাকে বলছে না বিভান আমি মারতে পারবো না, আস্তে এরকম ভাবে আর পেছন থেকে আমি বলেছি চটটা মারো মারতেই হবে। এবার লাস্টে আমি বলেছি অপাদি তুমি চর মারবে কিনা বলো, বলছে ঠিক আছে মারছি, ঠাস। তারপরে বিভানের কান মুখ সব লাল হয়ে গেল। মানে আমাদের অনেক কিছুই চলে, আমাদের আড্ডা চলে, গল্প চলে, এবং একটা পরিবার হয়ে সত্যি আমরা থাকি। এবং লীনা গঙ্গোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদেরকে উনি ভেবেছেন এই চরিত্রগুলো হয়ে ওঠার জন্য, সাহায্য করেছেন, এবং এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে যেখানে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। একদম একদম। আমাদের সঙ্গে কাকামণি রয়েছে, প্রাঞ্জল, প্রসূন দুজনেই রয়েছে। থ্যাংক ইউ ভেরি হ্যাঁ, দুজনকেই ধন্যবাদ জানাই। সুমিত দা, আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে ছোট্ট করে তোমার, এবং বাবিলও রয়েছে, একটা কথা বলো, তুমি তো আমাদের একটা হেল্পিং হ্যান্ড, মানে আমরা বিপদে পড়লে সুমিত দা ওইটা। এবার সেখান থেকে বেরিয়ে তুমি যে চিরসখা টিমের মধ্যে একটা টিমে তো ছিলেই, পরিবারের যে অন্যতম একটা সদস্য হলে, তোমার কেমন লাগছে? কারণ বহুদিন আগে তোমাকে লীনা গঙ্গোপাধ্যায়ের কুসুমদোলায় আমি লাস্ট দেখেছিলাম। হ্যাঁ, আমার এই অভিনয়ের মানে ধারাবাহিকে অভিনয়ের সব ব্যাপারগুলো এরকম একটু আচমকা, কারণ লীনাদি যখন গল্পগুলো আমাদের বলেন, যেহেতু আমি এক্সিকিউটিভ প্রডিউসার, তখন গল্পগুলোতে চরিত্রগুলো থাকে, ওর কাকা আছে, ওর বাবা আছে, ওর জ্যাঠা আছে, এবার সেটা কে করবে সেটা কিন্তু শেষ অবধি ঠিক হয় না। ওটা তো হয়ে যাবে এরকমভাবে হতে যেরকম হয় এই চিরসখাতেও যখন প্রথম এই যেদিনকে আমার শুটিংটা হলো, তার আগের দিন 11:30 অবধি লীনাদির সাথে আমার কথা হয়েছে। পরের দিন কি কাজ হবে, কি সিকোয়েন্স থাকবে, কিভাবে শ্যুট হবে সেটা জানি। রাত 11:30, রাত্রির 11:30। কিন্তু পরের দিন ওই স্ক্রিপ্টে যে একটা চরিত্র থাকবে কাকামণি, এবং সেটা যে আমাকে অভিনয় করতে হবে, সেটা কিন্তু আমি স্ক্রিপ্টটা যতক্ষণ না এসে পৌঁছেছে জানতে পারিনি। এবার আমাকে প্রোডাকশন থেকে ফোন করছে, তোমার কি জুতো আছে? আলাম না গো নেই। তোমার কি এইটা আছে? আলাম না নেই। হ্যাঁ, কেন? বলছে না, এখানে একটা চরিত্র এসছে কাকামণি, যে ওটা তোমার করার কথা। আলাম আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কিন্তু এগুলো তো আমার কাছে রেডি নেই, তো একটু জোগাড় করে দিলে আমি করে দিতে পারবো। তো এরকম নানান অভিজ্ঞতা আমার আছে। এবং একটু আগে অনুষদী যেটা বলছিলেন যে নেগেটিভ গ্রুপ থেকে পজিটিভ গ্রুপে আসতে গেলে কি করতে হয়, আমাদের একটা অলিখিত চুক্তি আছে, একটা কাগজ তৈরি করেছি আমরা, সেটা হচ্ছে নেগেটিভ গ্রুপ থেকে পজিটিভ গ্রুপে আসতে গেলে 5,000 টাকা জরিমানা দিতে হবে। তো সেই জরিমানাটা যে দিতে পারবে তাকে আমরা পজিটিভ গ্রুপে অ্যালাউ করি। এসব বলো না, অনুষদী এক্ষুনি দিয়ে দেবে, কিন্তু একদম নয়। আমি তো অনুষদীকে এক্সপেক্ট করছি না, আমি তো বুবলাই, বর্ষা, অনুষদী সবাইকার কাছ থেকেই এক্সপেক্ট করছি। বুবলাই তো অত কথা, হ্যাঁ বলো। এবার সেটা দেওয়ার পরেও কিন্তু তাদের আসার নিশ্চয়তা থাকবে না যদি না লীনাদি তাদের আনেন। আচ্ছা, আমাদের মধ্যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ জায়গায় চলে এসেছি। এই যে প্রসূন বাবু, আপনাকে বলছি, আছেন তো আমাদের মধ্যে? হ্যাঁ আছি তো। আচ্ছা, বাবিলও এসছে, বাবিল অনেক দূর থেকে এসছে, কারণ ওর একটা কাজ ছিল।
মানে ওদিকে বুবলাই, এবার তোরা কি বলবি? তোরা কি এই গ্রুপে, তো পজিটিভ গ্রুপে আছিস তো? অবশ্যই। হ্যাঁ, তো কি বুবলার আগামী দিন কি হতে চলেছে আমি তো বুঝতে পারছি না। মানে কি বলি, মানে দাদা বিয়ের পরে যে এত পরিবর্তন এটা ভাবা যায় না। সব দোষ বৌদির, বর্ষার। মানে কি বলবো আপনাদের, কত করে বোঝালাম দাদাকে এরকম করিস না করিস না, কি করা উচিত বলুন? মানে বউ যেটা বলছে সেটাই শুনছে, বউ যেটা বলছে সেটাই শুনছে। একটা ছোট্ট কথা বলি, চিরসখার ইম্প্যাক্ট কতটা আমি মজা করে আমার মাকে বলছি যে শোনো না মা, সত্যি কথা, এটা এটা একদম সত্যি কথা, শোনো না মা, বলছি বিভান তো আমার বন্ধু, ও আমার বাড়ির কাছাকাছি থাকে, তো ওকে একদিন বাড়িতে আনি। বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম দেখো মানে বুবলাই কেন একা আসবে, বর্ষাও আসুক। একটা পজ মায়ের আমার দিকে তাকিয়ে আছে, বলছে ঠিক আছে বর্ষা আসতে পারে, কিন্তু আমার বউয়ের কথা বলছে, মধুবনির সাথে যেন ও কথা না বলে। আমি বললাম কেন? বলছে না না তোরা তিনজনে মিলে কথা বল। আমি বললাম কেন? মানে বর্ষার সাথে মধুবনি কথা বললে কি কোনো সমস্যা হবে? বলছে অত কথা বলতে পারবো না আমি, মানে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিবি। খারাপ হয়ে যাবে বলছে। আমি না অবাক, আমি পরের দিন মেকআপ রুমে এসে ওদের দুজনকেই বলেছি, আমি বললাম যে এটাই হচ্ছে চিরসখার ইম্প্যাক্ট। আর লীনাদির স্ক্রিপ্টে আমি অনেক বছর ধরে কাজ করছি। যখন প্রথম দিন আমি ঢুকেছিলাম, আমি খুব মানে বছর 10 আগেকার ঘটনা বলছি, তো ডিরেক্টরকে বললাম যে লীনাদির সাথে কাজ করছি, কিভাবে কি বলবো। বললো লাইনগুলো যেগুলো আছে ওগুলো যদি তুমি মনে রেখে বলে দিতে পারো তাহলেই কাজ হয়ে যাবে। তো সেই কাজটা হয়েই যাচ্ছে। তো এই কারণেই দর্শকদের এত ভালো লাগে। বাট চিরসখা আউটস্ট্যান্ডিং, এর আগে যা যা কাজ করেছি সেগুলো আউটস্ট্যান্ডিং। আর একটা ছোট্ট কথা বলবো, মানে লীনাদির লেখা একদম আনপ্রেডিক্টেবল। এর আগে আমি করেছিলাম খড়কুটোতে, আমায় বলেছিল 3 দিনের রোল, 750 এপিসোড করেছি, লাস্ট দিন অবধি করেছি আমি। তো টোটালি আনপ্রেডিক্টেবল স্ক্রিপ্ট, যখন পড়ি বুঝতে পারি না পরের দিন কি হবে, পরের পাতায় কি আছে সেটাও বোঝা যায় না। এই জন্যই মনে হয় আপনাদের সাথে এত কানেক্ট করে। বাকিটা দিগন্তদা বলবে। না আমার কিছু বলার নেই, সবাই খুব ভালো থাকবেন। এটুকুই বলার যে যখন যেরকম দিয়েছেন লীনাদি, যেরকম চরিত্র দিয়েছেন, ম্যাক্সিমাম সময় খারাপই দেখেছেন না আমাকে আপনারা? হ্যাঁ, এখন একটু ভালো হয়েছি, এখন একটু ভালো দিয়েছে, মানে ওই খারাপ বইয়ের ভালো বর এরকম একটা হয়েছে আর কি। তো যেরকম দিদি দেন আমি সেটুকুই করি, সেটুকুই করার চেষ্টা করি সবসময়। আর দেখছেন আপনারা চিরসখা নিয়ে এত লোক, এত মানুষ, এত উত্তেজনা, এরপরে আমার বলার কি আছে? দেখুন এর আগে আপনারা শ্রীময়ী দেখেছিলেন তো, শ্রীময়ী সিরিয়ালটা দেখেছিলেন তো, সেটাও ওই দিদিরই লেখা ছিল। ইষ্টি কুটুম দেখেছিলেন, সেটাও লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ছিল। আপনারা জলনপুর দেখেছেন, সেটাও তারই লেখা ছিল। এছাড়া কোজাগরি থেকে শুরু করে যা যা কিছু বললো সবাই। তো ফলে আমি না অন্য কোথাও কাজ করতে পারি না, আমি কোনো কোথাও কাজও করি না কোনো জায়গায়। অনেক সময় দিদি বলেন যে আরে বাবা এটা শেষ হলো, একটু ওয়েট করতে হবে। আমি ওয়েট করবো, কি করবো আর, কাজটা খুব প্রয়োজন, কিন্তু ওয়েট করতে হলে করবো। অন্য জায়গায় কাজ করে শান্তি পাই না, অসুবিধা হয় কাজ করতে। আসলে এই লেখার পরে কিছু করতে হয় না, তো লেখাটা পড়তে হয়, বোঝা যায় যে কি হতে চলেছে চরিত্রটা। আমার উল্টো দিকের মানুষটা কি কথা বলবে সেটাও বোঝা যায়। আসলে প্রণাম জানিয়ে আর কি করবো, লীনাদি তো মায়ের মতনই। তো এটুকুই বলবো, আপনারা দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন, এটাই যথেষ্ট। ফলো করুন বর্তমান।